হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কোথায় সিএসএস কোড লিখতে হয় অ্যান্ড কেন এক্সটার্নাল ফাইল প্রয়োজন, রাইট সাম সিএসএস কোড, কিছু সিএসএস কোড দেখব, তারপরে সিএসএস সিলেক্টর, আইডি, ক্লাস, সিএসএস প্রপার্টি, ইএমপিএক্স, র্যাম, ডব্লিউবি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে দেখিনি কোথায় সিএসএস কোড লিখতে হয়, যদিও আমরা গত পর্বে এগুলো কোথাও একটু দেখেছিলাম। গত পর্বে আমার HTML বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, সেই জন্য এটা আর রিপিট করলাম না, সরাসরি HTML স্ট্রাকচারটা এখানে লিখে নিলাম। তারপরে সিএসএস কোড 3 জায়গায় লেখা যায়। একটা হলো ইনলাইন সিএসএস কোনটা, যেমন আমি এখানে একটা ডিপ এলিমেন্ট নিলাম, ডিপ এলিমেন্ট ক্লোজ, ডিপ এলিমেন্ট এর মধ্যে আমি যেখানে স্টাইল ট্যাগ নিয়ে STYLE এর মধ্যে আমি সিএসএস কোড লিখতে পারি, ঠিক আছে। যেমন হাইট 100 পিক্সেল, ঠিক আছে, এটা হলো ইনলাইন সিএসএস। তারপরে আছে কোথায়, বডির ভিতরে, হেডের ভিতরে এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে আমরা সিএসএস কোড লিখতে পারি। স্টাইল স্টার্ট এন্ড স্টাইল ক্লোজ, এখানে আমরা লিখতে পারি ডিপের মধ্যে হাইট এত পিক্সেল, ঠিক আছে, এভাবে লিখতে পারি আমরা। তারপর আরেকটা উপায় আছে, সেটা হলো এক্সটার্নাল কি কোনটা, আমরা বাইরে একটা সিএসএস ফাইল খুলবো, style.css বা যে কোনো নাম হইতে পারে। সাপোজ আমি এটাকে নাম দিলাম ABCD, ঠিক আছে, যে কোনো নাম হইতে পারে। আমরা এটাকে আমরা স্টাইলি রাখলাম, style.css রাখলাম। এখানে কিভাবে, আচ্ছা এখানে একটা বলে আসি কেন আমাদের একটা এক্সটার্নাল সিএসএস ফাইল দরকার। কারণ আমাদের যে অনেকগুলো পেজ থাকে, সেই সবগুলো পেজের জন্য একটা ফাইল থেকে লোড নিতে পারি, সেই জন্য আমাদের একটা কমন ফাইল দরকার, সেটা হলো style.css main.css। এটাকে কিভাবে লিঙ্ক আপ করবো, এটাকে লিঙ্ক আপ করার জন্য লিঙ্ক এর মধ্যে রিলেশনটা কিরকম, রিলেশনটা হলো স্টাইল শিট, STYLESSWT। তারপরে হার্প, HREF, হার্প কি হবে, মানে ফাইল নেমটা কি, style.css, ঠিক আছে। কানেকশন হয়ে গেল আমাদের। একটু চেক করে আসি কাজ করতেছে কিনা। Ctrl+U, দেন style.css, হ্যাঁ আমাদের ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেছে, এই যে style.css ফাইল। তাহলে এখন যদি আমরা ওই style.css ফাইলের মধ্যে কিছু দেখি এগুলো দেখা যায় কিনা, আমরা নোটপ্যাড ওপেন করলাম, এখানে আমরা লিখলাম বডি মার্জিন 0, ঠিক আছে। ডিফল্ট একটা বডিতে মার্জিন থাকে, মার্জিনটাকে রিমুভ করা, আর একটু দৃষ্টিগোচর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি এখানে। এগুলো পরে জানতে পারবো যখন সিএসএস প্রপার্টি নিয়ে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখি এই যে বডি এটা, আর এখানে কাজ করতেছে কিনা, হ্যাঁ কাজ করতেছে। তাহলে আমাদের বডি এবং মার্জিন এগুলো কাজ করতেছে, ঠিক আছে। তারপর আসি কি, রাইট সাম সিএসএস কোড, কিছু সিএসএস কোড দেখি আমরা। এখানে সিএসএস কোড দেখার আগে সিএসএস কোড কোথায় কাজ করবে তার জন্য আমাদের কিছু HTML স্ট্রাকচার জানা দরকার, HTML কোড জানা দরকার। সেগুলো হলো, প্রথমে জানি আমরা হেডিং কি। সাধারণত একটা ওয়েবসাইটে 6 প্রকার হেডিং থাকে। এগুলো হলো হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এন্ড হেডিং 6, 6 প্রকার হেডিং থাকে। তারপর কোনো প্যারাগ্রাফকে অ্যাড করার জন্য পি ট্যাগের মধ্যে লেখা হয়, কোনো ব্লক নেওয়ার জন্য ডিভ নেওয়া হয়, অ্যাঙ্কর ট্যাগ বা কোনো লিঙ্ক আপ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে টেবিল কেন ইউজ করা হয়, বিভিন্ন ডাটা একসাথে সারিবদ্ধভাবে সাজানোর জন্য। টেবিলের মধ্যে তিনটাই আছে, TR/TD, আরেকটা আছে TS, ওইটা আমরা যখন করব তখন জানতে পারবো। TR হলো টেবিল রো, TD হলো টেবিল ডাটা। তারপর আছে ইমেজ লোড নেওয়ার জন্য IMG কোড ব্যবহার করা হয়। ফ্রম, ইউজার থেকে কোনো ইনপুট নেওয়ার জন্য ফ্রমটা ব্যবহার করা হয়। আর আই হলো ইটালিক। তাছাড়া এটা কাজ হলো আইকন লোড নেওয়া বা আইকন অ্যাড করা ইত্যাদি, এগুলোর মধ্যে করা হয়। এগুলো আমরা আরো বিস্তারিত
বিস্তারিত আলোচনার জন্য আমরা কোথায় দেখতে পারি? W3 স্কুল বা মজিলা ওয়াজতে দেখতে পারি। এখন এখন আমরা সিএসএস কিভাবে কাজ করে এটা আলোকপাতে আসি। সিএসএস দুইটা অংশ, একটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু। প্রপার্টি কোনটা? ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, এগুলো হলো প্রপার্টি। ভ্যালু কোনটা? হ্যাশ 00, 20 পিক্সেল, এগুলো হলো ভ্যালু। যেমন বোল্ড, লেফট, লোয়ার কেস, আপার কেস, এগুলো হলো ভ্যালু। প্রপার্টি হাইট, ওয়াইড, টেক্সট অ্যালাইন, এগুলো হলো প্রপার্টি। তারপর কি আছে? সিএসএস সিলেক্টর। এখন সিএসএস সিলেক্টর করার আগে আমাদের কিছু HTML কোড হাতে কলমে করে আসতে হবে। হাতে কলমে কিছু HTML কোড করে আসি। আমরা এখানে একটা ডিপ নিলাম। ডিপ কিভাবে স্টার্ট করতে হয়? ডিপ ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ডিপ। তার মধ্যে আমরা যা লিখবো তা দেখা যাবে। যেমন আমরা এখানে লিখলাম সাম টেক্সট, এটা আমাদের ওয়েবসাইটে এখন দেখা যাবে সাম টেক্সট। ঠিক আছে, আমরা একটা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগ, পি এর মধ্যে কিছু লিখতে পারি। এখানে আমি লরেম ইপসাম থেকে কিছু ডাটা নিয়ে আসি বা কিছু কন্টেন্ট নিয়ে আসি। লরেম ইপসাম কি? লরেম ইপসাম হলো একটা ফ্রি টেক্সট জেনারেটর। এটার মধ্যে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন টেক্সট দেওয়া থাকে যেগুলো কোনো মিনিং আদৌ হয় না, সেখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। ঠিক আছে, এটা একটা প্যারাগ্রাফ। এখন আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করি, পিটেক, হ্যাঁ পিটেকের মধ্যে এগুলো সুন্দরভাবে নিয়ে আসবে। S1 থাকে হেডিং, S2 থাকে, তো মূলত S1 একটাই থাকে। S1 দিয়ে কি নির্দেশ করে? ওই টেবিল, ওই পুরো ওয়েবসাইটটা কি নিয়ে তৈরি ওইটা থাকে এখানে। যেমন আমাদের ওয়েবসাইটটা হাউ টু লার্ন সিএসএস বা এরকম কিছু নাম দিতে পারি, তাহলে ওইটা হবে S1 এর মধ্যে, হাউ টু লার্ন সিএসএস, এটা হবে S1 এর মধ্যে। ঠিক আছে, সাধারণত S1 টেক্সটটা খুব বড় হয়ে থাকে, ফন্ট সাইজ 24 সামথিং। তারপরে একইভাবে S2, S3 একটু ছোট হতে থাকে, এভাবে S6 পর্যন্ত সর্বশেষ ছোট হয়ে থাকে। জাস্ট একটু দেখার চেষ্টা করি। S1 সবচেয়ে বড়, S2 সবচেয়ে ছোট। ঠিক আছে, এখন আমরা সিএসএস সিলেক্টর দেখব। এগুলাকে কিভাবে সিলেক্ট করতে পারি, এগুলাকে কিভাবে ব্যবহার করে আমরা কোড করতে পারি, বা কিভাবে সিএসএস ফাইলের সাথে কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তার জন্য আমাদের আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। সিলেক্টরকে অনেকভাবে সিলেক্টর করা যায়। যেমন স্টার হলো, সব কিছু সিলেক্ট করার জন্য স্টার ব্যবহার করা হয়। জাস্ট আমরা যদি এখানে লিখি স্টার, তারপর যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাহলে কি হয় ব্যাপারটা? সব ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, সব ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। এখানে এই পি এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ডিবের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, S2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। কেন? কারণ আমরা স্টার ব্যবহার করছি। স্টার মানে কি? সব সিলেক্ট করে দিবে। তারপরে দেখি ডিপকে সিম্পলিভাবে সিলেক্ট করা যায়। তার জন্য আমাদেরকে এই ডিপটা আমরা কালারফুল করব। এই ডিপটা একটু আলাদা করি অন্যদের থেকে। ডিপ, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব ডিপ এর কালার দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখন কেবল ডিবের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়েছে, বাকিগুলো হয় নাই। তাহলে আমরা ডিবের মধ্যে হাইট ব্যবহার করতে পারি, ওয়াইড ব্যবহার করতে পারি। যদি হাইট ব্যবহার করি তাহলে হাইট 400 পিক্সেল দিলাম এখানে, তাহলে হাইট দেখা যাবে 400 পিক্সেল, জায়গা নিয়ে নিছে। যদি ওয়াইড নির্দিষ্ট করে দিতে চাই আমরা, তাহলে এখানে ওয়াইড লিখব, ওয়াইড 400 পিক্সেল। ওয়াইড যদি নির্দিষ্ট করে দিতে চাই 400 পিক্সেল জায়গা নিচ্ছে। তবে একটা জিনিস এখানে দেখার জন্য
বলতেছি ডিপ ডিপ, তাছাড়া এই পি এলিমেন্টটা ডিপের মধ্যে এসে পড়তেছে না। কেন এরকম হইতেছে? সাপোজ আমরা যদি এখানে একটা স্প্যান এলিমেন্ট নেই, এখানে একটা স্প্যান এলিমেন্ট নেই, SPAN স্প্যান, আরেকটা নিলাম স্প্যান, দুটা স্প্যান এলিমেন্ট নিলাম, অবশ্যই ইন্টিং করতে হবে, তার মধ্যে কিছু ডাটা দিলাম, পাশাপাশি আরেকটা স্প্যান এলিমেন্ট নিলাম, SPAN স্প্যান, অ্যান্ড এন্ডিং স্প্যান। তারপরে ডিবের মতো আমরা স্প্যানকে কি করব, হাইট ডিফাইন করব, হোয়াইট ডিফাইন করব, করে ফেলি, জাস্ট কপি পেস্ট করি, SPAN। এখন আমরা ডিবে যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে একটু নান করে রাখি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে নান করে রাখি। হ্যাঁ, সিএসএস এ কমেন্ট করা যায়, কমেন্ট করার জন্য /* কমেন্ট করার জন্য, ঠিক আছে। তো দেখি স্প্যান এলিমেন্টটা কোথায়, এই যে স্প্যান এলিমেন্টটা, সেটা কোনো হাইট নেয় নাই, নিচেরটা কোনো হাইট নেয় নাই। এই স্প্যান এলিমেন্ট যেখানে শেষ, পরবর্তী স্প্যান এলিমেন্ট ওইখানে স্টার্ট হয়েছে। কিন্তু ডিপ এলিমেন্টে যদি দেখাই, ডিপ এলিমেন্টে হাইট আছে, হোয়াইট আছে, কিন্তু ওই ডিপ এলিমেন্ট যেখানে শেষ সেখান থেকে অন্য কিছু স্টার্ট হয় নাই। এখন কথা হইতে পারে এখানে তো আরেকটা কোনো ডিপ নাই, আমি আরেকটা ডিপ নিয়ে নেই, যদি কার কোনো প্রশ্ন থাকে। আরেকটা ডিপ এলিমেন্ট নিয়ে নিলাম। এখন দেখি ব্যাপারটা, একটু কালার দিয়ে নিই, কালার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না, ব্যাকগ্রাউন্ড কালার রাখি রেড। হ্যাঁ, এখানে এই প্রথম ডিপ, এই যে এখানে এই প্রথম ডিপের ব্যাকগ্রাউন্ড কালার রেড, দ্বিতীয় ডিপের ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটার হাইট 400, হোয়াইট 400। এখানে ডান পাশে অবশ্যই জায়গা আছে, আমি এটা আরেকটু বড় করে দিলাম, ডান পাশে অবশ্যই জায়গা আছে, তবুও এটা এখানে না এসে নিচে এসে পড়লো। কেন এরকম হয়েছে? এরকমটা হওয়ার কারণ হলো ডিপ হলো ব্লক এলিমেন্ট, ডিপ হলো ব্লক এলিমেন্ট, আর স্প্যান হলো ইনলাইন এলিমেন্ট, স্প্যান ইনলাইন এলিমেন্ট। এটাকে সলভ করার জন্য আমাদেরকে এখানে স্প্যানের মধ্যে লিখতে হবে আগে ডিপের মধ্যে লিখতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। যদি ইনলাইন ব্লক লিখি তাহলে এখন এই ডিপ শেষ এখানে এবং এই ডিপ এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। এমনকি স্প্যানটাও এখানে এসে পড়ছে। স্প্যানটা আমরা চাইতেছি না স্প্যানটা এখানে নিয়ে আসবো, স্প্যানটা যদি এখানে নিয়ে আসতে না চাই তাহলে কি করব, নিয়ে আসতে না চাইলে এখানে আমরা লিখব ডিসপ্লে ব্লক। আমরা আগে বলছিলাম ডিপ হলো ব্লক এলিমেন্ট, স্প্যান হলো ইনলাইন এলিমেন্ট। এখন আমরা কোডের মাধ্যমে স্প্যানকে বানিয়ে দিলাম ব্লক এলিমেন্ট, ডিপকে বানিয়ে দিলাম ইনলাইন ব্লক এলিমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এখন স্প্যানটা নিচে এসে পড়ছে, ঠিক আছে। তাহলে স্প্যানটার দিকে একটু লক্ষ্য করি, স্প্যান আবারও ওই ডিপের মতো আচরণ করতেছে, তার বাম পাশে জায়গা এবং ডান পাশে মার্জিনের মতো, মার্জিন নামে এখানে অনেকখানি অংশ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন অনেকখানি অংশ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে তারপরে স্লাইডে যাই আমরা, সিলেকশন, ঠিক আছে। আমরা সিলেকশন পড়ে গেছিলাম, সিলেকশনের মধ্যে আমরা ডিপ সম্পর্কে জানতে পারলাম, অনেকটা কিছু জানতে পারলাম ডিপের মধ্যে। তারপরে আসি ক্লাসের জন্য, ক্লাসের জন্য আমরা যেটা করব, এখানে কিন্তু দুইটা ডিপ দুইটা আলাদা রং হয়েছে, একই রং হয়েছে। এই ডিপটা রেড, এই ডিপটা রেড। এখন আমরা যদি চাই এই ডিপটাকে একটা রং করব, এই ডিপটাকে আরেকটা রং করব, সেই জন্য আমাদেরকে দুইটা ডিপের মধ্যে ক্লাস ডিফাইন করতে হবে। তাহলে এটার মধ্যে আমি ক্লাস ডিফাইন করলাম, ক্লাস এটার নাম দিলাম আমি গ্রিন, না আমি অন্য নাম দেই বিজি গ্রিন। এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত নাম বা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারি, বিজি গ্রিন। এখন আমি বিজি গ্রিনকে আমি করে দিতেছি ব্যাকগ্রাউন্ড কালার
গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার সরি সেভ করা হয় নাই মনে হয় বিজি গ্রিন হ্যাঁ বিজি গ্রিন তাহলে এখন এই বিজি গ্রিন থেকে এই যে বিজি গ্রিন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন নিচে কি আছে ডিপের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার রেডটাকে সে কেটে দিয়েছে কেটে দিয়ে কি বিজি গ্রিনটাকে সে নিয়ে নিয়েছে ব্যাকগ্রাউন্ড গ্রিন ঠিক আছে এটা হলো ক্লাস সিলেকশন আমরা একটা ক্লাস ডিফাইন করে সেটাকে ইউনিক হিসেবে নামকরণ করতে পারি তারপর আছে আমরা আইডি সিলেকশন কি আইডি সাধারণত একটা প্রত্যেকটা ক্লাসের একটা ইউনিক একটা আইডি থাকে ঠিক আছে যে এই ডিপটাকে এই নামে ডাকা হইব ঠিক আছে আইডি থাকে একটা ডিপের মধ্যে অনেকগুলো ক্লাস হইতে পারে যেমন এটা বিজি গ্রিন এটা বিজি হোয়াইট হইতে পারে ঠিক আছে বিজি না যে অন্য কিছু দেই এটা হইতে পারে এবিসিডি এটা যে কোনো একটা নাম হইতে পারে কিন্তু আইডি একটা নির্দিষ্ট একটা আইডি থাকবে আইডি কখনো দুইটা থাকবে না আইডি একটাই থাকবে তাহলে এটাকে আমরা যদি দেই এটা হলো রাইট আইডি নাম দিলাম রাইট এরিয়া ঠিক আছে আইডি নাম দিলাম রাইট এরিয়া তো রাইট এরিয়াকে কিভাবে ডিফাইন করব এখানে যদি আমরা লিখি has right area এখানে যদি আমরা লিখি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেন রিফ্রেশ ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে ঠিক আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড আইডি সিলেকশন এখন প্রশ্ন হতে পারে এখানে তো আমি ক্লাস সিলেকশন করলাম এখানে আইডি সিলেকশন করলাম তাহলে আমার ক্লাসটাকে অ্যাভয়েড করে আসে আইডিটাকে নিয়ে নিচ্ছে আমি আইডিটাকে যদি উপরে তুলে দেই তাহলে তো এখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হওয়ার কথা কারণ এটা নিচে আছে একটু দেখি সে এখনো ইয়েলো দেখাইতেছে কোনটাকে কত ইউনিক ভাবে সিলেকশন করা যায় ওইটার উপর নির্ভর করতেছে এবং এখানে একটা ক্লাস দিয়ে যতটা ইউনিক করে দিতেছে তার থেকে বেশি ইউনিক করে দিতেছে একটা আইডি দিয়ে ঠিক আছে এই জন্য আইডিটা কারণ আইডি থাকে একটা ডিবের মধ্যে বা যে কোনো একটা এলিমেন্টের মধ্যে একটাই থাকে আইডি হলো ইউনিক ক্লাস থেকে ইউনিক হলো আইডি তাহলে আমাদের আইডি সিলেকশন বেটার তবে আইডি সিলেকশন ব্যবহার করা হয় মূলত জাভাস্ক্রিপ্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তারপর পরেরটা হলো একটা ক্লাস তার মাঝে স্পেস দেন আরেকটা ক্লাস এটা কিভাবে করে এটা কি করে সিলেক্ট অল ক্লাস টু এলিমেন্ট মানে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস এলিমেন্ট সিলেক্ট করে ইনসাইড অফ ক্লাস এলিমেন্ট ক্লাস 1 এর ভিতরে ক্লাস 2 এলিমেন্ট সিলেক্ট করে ঠিক আছে কিভাবে করে যেমন এই একটা ডিপ এই ডিপের ভিতরে আমি আরেকটা ডিপ নিলাম ডিপের ভিতরে ডিপ এন্ড ডিপ ক্লোজ এটাকে আমি নাম দিলাম ক্লাস বিজি নাম দিলাম EFGS তাহলে প্রথমটার মধ্যে অনেকগুলা ক্লাস আছে তার মধ্যে আমি যে কোনো একটা ক্লাস বাছাই করলাম যেমন বিজি গ্রিন আমাদের এখানে অলরেডি করা আছে বিজি গ্রিন এটাকে সিলেক্ট করলাম বিজি গ্রিনের ভিতরে প্রথমে ডট বিজি গ্রিন প্রথমে বিজি গ্রিন লিখবো তারপরে আমাদের এই ক্লাসটা লিখবো EFGS দেন আমরা এখানে কোড করব বা এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এখানে কিন্তু হাইট ডিফাইন করা নাই ওয়াইড ডিফাইন করা নাই আমরা একটু সুন্দর করার জন্য হাইট ওয়াইড ডিফাইন করে নেই হাইট 100 পিক্সেল ওয়াইড 100 পিক্সেল দেন একটু চেক করে আসি এই ডিপটা হলো ইয়েলো আর এই ভিতরের ডিপটা হলো ইয়েলো যার কারণে আমরা দেখতে পাইতেছি না তাহলে আমাদের একটু রঙের পরিবর্তন এনে দেই ইয়েলোর মধ্যে আমরা গ্রিন দেই তাহলে দেখা যাইব
হ্যাঁ, এবার দেখা যাচ্ছে এই ইউলো ডিপের মধ্যে গ্রিন ডিপের হাইট হলো 100, ওয়াইড হলো 100। কিভাবে সিলেক্ট করলাম, একটা ক্লাস কোথায়, এই যে বিজি গ্রিন, দেন স্পেস, দেন সেকেন্ড ক্লাস। এইভাবে আমরা ক্লাসের ভিতরে ডিপের ভিতরে ডিপকে সিলেক্ট করতে পারি, বা কোনো এরিয়ার ভিতরে আরেকটা এরিয়া এলিমেন্টকে, একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। তারপরে ডিপের ভিতরে পি, এটা কিভাবে সিলেক্ট কাজ করে, ডিপ প্লাস পি সবগুলো একসাথে দেখে নেই। সবার আগে দেখি ডিপ কমা পি এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে, যেমন এখানে অনেকগুলো ডিপ এলিমেন্ট আছে, সিঙ্গেল ডিপ আছে, ডিপের ভিতরে ডিপ আছে, স্প্যান এলিমেন্ট আছে, পি এলিমেন্ট আছে। কিন্তু আমরা চাইতেছি এই ডিপের পরে যে পি এলিমেন্টটা আছে ওইটা আছে, ওই সবগুলা ডিপ সিলেক্ট করব। এই প্রথম ডিপটা, এই পিটা সবগুলো একসাথে সিলেক্ট করব। তাহলে কিভাবে করব, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সবাই নিচে চলে যাই। এটা করার জন্য আমাদের এখানে লিখতে হবে, প্রথম ডিপের নাম কি ছিল, প্রথম ডিপের কোনো নাম ছিল না, এটাকে একটা নামকরণ করলাম ক্লাস ফার্স্ট এলিমেন্ট, ডট ফার্স্ট এলিমেন্ট কমা, দেন আরেকটা কি, বিজি গ্রিন, এটা বিজি গ্রিন আগে অবশ্যই ডট, কারণ এটা ক্লাস। আর পি এর মধ্যে আমরা কিন্তু এখন পর্যন্ত ক্লাস ডিফাইন করি নাই, আমরা এটাকে ক্লাস ছাড়াই ডিফাইন করতেছি। তাহলে এখানে লিখবো কমা পি। হ্যাঁ, এভাবেও কাজ করবে, সমস্যা নেই। তাহলে ফার্স্ট এলিমেন্ট বিজি গ্রিন অ্যান্ড পি। এখানে আমরা যেটা করতে পারি, আমরা সবগুলো এক কালার করে দিই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা সবগুলা রেড করে দিই সবগুলা। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, এই আইডি কিন্তু ক্লাস থেকে শক্তিশালী সিলেকশন বা পাওয়ার দিতে আগে আছে, এটা ইউলো থাকবে। জাস্ট চেক করে আসি, সবগুলা রেড করে দিয়েছিলাম আমরা। প্রথমটা রেড, দ্বিতীয়টা ইউলো আইডি সিলেকশন, এন্ড শেষের পি, এই যে পি, তিনটা রেড হয়ে গেছে, শেষেরটা পি। আর স্প্যান গুলো কিন্তু আমরা কালার করিনি, তা আমরা যদি চাই না স্প্যান গুলাকেও কালার করে দিব, স্প্যান এখানে আছে গ্রিন কালার, স্প্যানটা দিয়ে দিই, তাহলে অ্যাড করে SPAN স্প্যান, তাহলে এবার স্প্যান গুলো রেড হয়ে গেল। এভাবে খুব সহজে আমরা কোনো এরিয়াকে কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি। পরে আমরা ডিপ প্লাস পি কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা এখানে চলে আসি। এই একটা ডিপ এলিমেন্ট, তারপরে আছে স্প্যান, আমরা এই পিটাকে নিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এখানে আমরা কি করব, ডিপের পরে পিটাকে সিলেক্ট করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, বিজি গ্রিন কোথা থেকে আসলো, এই যে ক্লাস নেম বিজি গ্রিন, বাকিগুলো আমাদের দরকার নেই, রিমুভ করে দিলাম। বিজি গ্রিন প্লাস তারপরে পি, মানে বিজি গ্রিনের পরবর্তী যে পিটা আছে ওই পিটা সিলেক্ট করলাম আমরা এখানে। একটু চেক করে আসি, হ্যাঁ এই পিটা রেড হয়ে আছে, ঠিক আছে। তারপরে অ্যান্টি চাইল্ড কিভাবে কাজ করে সেটা দেখে আসি। সাপোজ এখানে অনেকগুলা পি এলিমেন্ট আছে, এই একটা পি এলিমেন্ট, এই একটা পি এলিমেন্ট, এই আরেকটা পি এলিমেন্ট, এই আরেকটা পি এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো পি এলিমেন্ট আছে। আরেকটা জিনিস লক্ষণীয়, ডি প্লাস পি যখন দিলাম আমরা, ডি প্লাস পি যখন, তখন কেবলমাত্র প্রথম পিটাই সিলেকশন হয়েছে, বাকিগুলা সিলেকশন হয় নাই। তাহলে আমরা এই কোডটাকে একটু রিমুভ করে দিই, বাকিগুলা বুঝতে সুবিধা হবে। আমরা এখন যেটা বুঝতেছি সেটা হলো অ্যান্টি চাইল্ড এন মানে কি, সবগুলো দেখব। এখানে পি অ্যান্টি চাইল্ড, CHILD, অ্যান্টি চাইল্ড
n, এখানে n মানে কত, n মানে হলো 1 2 3 সব। এখানে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, গ্রিন জাস্ট একটু চেক আউট করে আসি, সবগুলা কালার গ্রিন হয়েছে। এই যে এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন। তাহলে এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে n না দিয়ে এখানে দিলাম আমরা 2n, 2n, 2n মানে কি, n, n এর মান কত 1, তাহলে 2 একে 2, তারপর n এর মান 2, 2 দুগুণে 4, n এর মান 3, 3 দুগুণে 6, তাহলে 2 4 6 এগুলা কি হবে, গ্রিন হবে। এই যে 2 4, বাকিগুলো নেই, বাকিগুলো আমি আরো কয়েকটা ডাটা অ্যাড করি, এটা ডাটা অ্যাড করি, কপি পেস্ট পেস্ট পেস্ট, কেমন জোর সঙ্গে ডাটাগুলো গ্রিন হয়ে যাচ্ছে। আমরা যদি চাই বিদ্যুৎ সঙ্গে ডাটাগুলো গ্রিন করব, তাহলে কি লিখবো এখানে, এখানে কি লিখবো, এখানে তো n মানে হলো, n মানে কি, n মানে হলো 1 2 3 1 2 3 4 5, এখানে 3 লিখি, সরি 3 না, 2n মাইনাস 1, তাহলে কত আসলো, 2 একে 2, 2 থেকে 1 চলে গেলে কত হলো, 1। আবার যদি লিখি 2, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে থাকলো 3, তার মানে ব্যালুর সংখ্যাগুলো আসবো, চেক করে আসি ব্যালুর সংখ্যাগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে সেভ করতে পারি, সিলেক্ট করতে পারি। অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করব, অ্যাট্রিবিউট আমরা এতগুলো পি না নেই, একটাই পি রাখি, বাকিগুলো রিমুভ করে দিলাম। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করে, যেমন এই ডিপ, এই ডিপটার মধ্যে সরি ডিপ না, এই পিটাকে ধরলাম, এই পিটার মধ্যে পি এর তো এখন কোনো কালার নেই, যেটা আছে এটা রিমুভ করে দিলাম, পি এর মধ্যে এখন কোনো কালার নেই, ঠিক আছে। না, এই পিটার মধ্যে আমরা কি লিখলাম, সাপোজ যেকোনো কিছু লিখলাম, যেকোনো কি লিখতে পারি, যেমন এ বি সি ডি ইজ ইকুয়াল টু ই এফ, এই নাম দিলাম কেন, যেন সবার বুঝতে সুবিধা হয়, এই জন্য এই নামটা ব্যবহার করলাম। এখানে আমরা লিখলাম এ বি সি ডি, থার্ড ব্র্যাকেট ই এফ জি এইচ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, গ্রিন, এখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কাজ করতেছে, ঠিক আছে। এটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। অ্যাট্রিবিউট দিয়ে কখন কাজ করা দরকার, যেমন আমরা লিংক করার সময় অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি। যদি আমরা এখানে থাকে এ হার্ফ, যদি সাপোজ এখানে থাকে এ হার্ফ, এইচ আর ই এফ হার্ফ, এখানে থাকে HTTPS, আমরা জানি দুই ধরনের লিঙ্ক আছে, একটা HTTP আর একটা HTTPS। আমরা সাপোজ HTTPS কোলন স্ল্যাশ এখানে আমরা facebook.com লিখলাম, facebook.com, দেন এটা ক্লোজ, এখানে লিখলাম ফেসবুক, দেন এখানে ক্লোজ করলাম এই ট্যাগ। তাহলে এখান থেকে আমরা যদি ভিজিট করার চেষ্টা করি, এখানে facebook.com লেখাটা শো করতেছে, ঠিক আছে। এখন আমি দেখতেছি যেগুলা HTTPS অর্থাৎ যেগুলো ভ্যালিড, সেগুলো কি গ্রিন দেখাবে, আর যেগুলো ইনভ্যালিড সেগুলো দেখাবে রেড। সাপোজ আমি এখানে যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলাম, যেটা আনভ্যালিড, যেমন HTTP, আর এখানে আমি নাম দিলাম সাপোজ নাম দিলাম ABCDEF, ঠিক আছে, EF, এটা কোনো ওয়েবসাইট না, যদিও আমি জাস্ট ব্যবহার করলাম, এটা নাম দিলাম ABCDEF, ঠিক আছে। জাস্ট এটা আমি এটাকে নির্দেশ করব HTTPS মানে ভ্যালিড, HTTP মানে আনভ্যালিড, ঠিক আছে। এটা করার জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি, HTTP হার্ফ, HREF হার্ফ কি HTTP, যদি HTTP থাকে তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড না, কালার হবে, এটা কালার হবে রেড,
আর যদি HTTPS হয় ওইটা কালার হবে গ্রিন, ঠিক আছে। HTTPS কালার হবে গ্রিন। দেখি একটু এখানে ফেসবুকটা এর গ্রিন এখানে কাজ করে না কেন? এখানে কাজ করে না এই জন্যই অ্যাট্রিবিউট সিলেক্ট করার জন্য আরো উপায় আছে, ঠিক আছে। এখানে যদি কেবল একটা উপাদান থাকতো, যেমন আমি যদি এখানে পুরা লিঙ্কটা অ্যাড করতাম https://facebook.com তাহলে এটা কাজ করতো। তাহলে এটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে এই চিহ্নটা দিতে পারি, এটা মানে সিঙ্গেল HTTPS থাকলেও এটা কাজ করবে। একটু চেক করে আসি। হ্যাঁ, এইবার ফেসবুকটা সবুজ এবং ওই লিঙ্কটা রেড। তারপরে আসি লিঙ্কের মধ্যে, যেমন এই লিঙ্কটা আমাদের কোনো ভিজিট করা হয়ে থাকে, যেমন আমরা কোথাও যদি গুগল সার্চ করি, যেমন একটু আগে আমরা লরেম ইসলামে ঢুকছিলাম, এখন আমরা লরেম ইসলামে আবার ঢুকতেছি। এই লরেম ইসলাম এই কালারটা হলো একরকম, এবং নিচের অন্য আর একটা লিঙ্কে দেখি এটা হলো নীল, এটা হলো একটু ডার্ক নীল, ঠিক আছে। দুই রকম কারণ কি? কারণ এই সাইটটা আমাদের ভিজিট করা হয়েছে, যেটা ভিজিট করা হয়েছে সেটা নির্দেশ করার জন্য কোলন ভিজিটেড ব্যবহার করা হয়। তারপরে যেটা ভিজিট করা হয় না সেটা হলো অ্যাক্টিভ। তারপরে আছে হোবার কি, যখন আমরা এই মাউস নিয়ে আসলাম কি হলো পরিবর্তনটা, সেটা হলো হোবার। যেমন আমরা যেখানে আমরা দেখাইতে পারি যে সবগুলো রিমুভ করে দিই, সব রিমুভ করে দিই। যেমন এখানে আমরা একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ডিপ না পি ট্যাগ নিলাম, পি ট্যাগ। এখানে আমরা লিখলাম লরেন ইসলাম থেকে আবার লেখা নিয়ে আসি, তারপর লরেন ইসলামে এখানে আমরা প্রথমেই স্টাইলের মধ্যে লিখে দিলাম ফন্ট সাইজ। কি? ফন্ট সাইজ হলো সাইজটাকে নির্দেশ করতে, ফন্ট সাইজটা কিরকম হবে আমি একটু বাড়িয়ে দিলাম 24 পিক্সেল। পিক্সেলটা বড় করে, লেখাটা একটু বড় করে দিলাম, দেন দেখানোর চেষ্টা করি। এখানে যদি আমি এই লেখাটার উপর মাউস টানি তাহলে কি হবে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে একটা পি ট্যাগ আছে, পি এর মধ্যে যদি হোভার করা হয়, নর্মালি পি এর মধ্যে কালার থাকবে রেড। এখন পি এ যদি আমি হোভার করি, হোভার তার কালার কি হবে? কালার হবে গ্রিন, ঠিক আছে। কালার গ্রিন, কালার গ্রিন। এখন রেড আছে, হোভার গ্রিন, ঠিক আছে। তারপরে এগুলো হলো হোভার ভিজিটের কাজ। আমরা কি সিএসএস সিলেক্টর জানলাম, আইডি এন্ড ক্লাস সিলেক্টর জানলাম, সিএসএস প্রপার্টি জানতে পারলাম। ডিফারেন্স বিটুইন EM, EX, PX, RAM, WB, WH পার্সেন্টেজ। PX হলো পিক্সেল পার ইউনিট, WB হলো ভিউপোর্ট ওয়াইড, BWH ভিউপোর্ট হাইট, RAM যেমন RAM যদি আমরা ক্যালকুলেশন করি 16 পিক্সেলে হয় 1 RAM, ঠিক আছে। বা আর EM যদি ক্যালকুলেশন করি সেটা কাজ করে প্যারেন্ট এলিমেন্টের সাথে, সেটা হোক পিক্সেল সেটা হোক RAM, ঠিক আছে। আর EXটা হলো একদম লেস ইম্পর্টেন্ট, এটাকে একদম ব্যবহারই হয় না। আর এখানে আছে পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ হলো যেমন 70%, 60% পার্সেন্টেজ ব্যবহার করা হয়। পুরা ফুল হোয়াইটটাকে নেওয়ার জন্য পার্সেন্টেজ ব্যবহার করা হয়। জাস্ট একটা এক্সাম্পল দেখি, যেমন পি, এখানে পি আমি দিলাম হোয়াইট 70%, ঠিক আছে, 70%। যেন চেক করে আসি 70%, এর বাহিরে লেখা যাইতেছে না, ঠিক আছে। সেটা হলো হোয়াইটের কাজ। পার্সেন্টেজ মানে আমরা অটোমেটিক হোয়াইটটা কতটুকু তা 70% নিয়ে নেবে। তারপরে এতটুকুই ছিল মোটামুটি আজকে। তবে আরেকটা জিনিস কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই। কন্টেন্ট সেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি এখানে ডিফাইন করলাম
ডিফাইন করলাম, পিগুলো বাদ দিয়ে দিই। আমরা এখানে এটা ডিপ নিয়ে নিলাম। প্রথমে ডিপের মধ্যে আমরা লিখলাম, কিছু লেখার দরকার নেই যদিও, আমাদের যেটা এখানে করতে হবে সাম টেক্সট লিখে রাখি, সমস্যা নেই। সাম টেক্সট বডি মার্জিন 0, তারপরে দেন কন্টিনিউ করি। আমরা কোথায় কিভাবে কন্টিনিউ করব, এই ডিপটাকে আমরা ডিপকে আমরা হাইট নিয়ে নিলাম, কিছু একটা হাইট নিলাম, হাইট 400 পিক্সেল নিয়ে নিলাম, হোয়াইট 400 পিক্সেল নিয়ে নিলাম, সরি হোয়াইট 400 পিক্সেল নিয়ে নিলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম, রেড। দেন একটু দেখার চেষ্টা করি, একদম কর্নারে থেকে শুরু, 400 পিক্সেল হোয়াইট, 400 পিক্সেল হাইট, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা যদি মার্জিন এবং প্যাডিং অ্যাড করি, আমরা একটু লাইভ দেখার চেষ্টা করব। লাইভ এখানে আমরা যদি লিখি মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল লেখার পরে কি হয়েছে, এই নিচে বক্সটা দিকে লক্ষ্য করি, মার্জিন উপরে 10 পিক্সেল, ডানে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, বামে 10 পিক্সেল, ঠিক আছে। তাহলে এই মার্জিনের 4টা ভ্যালু, একটা হলো উপরে ডানে, নিচে এবং বাই, 4টা ভ্যালু। প্যাডিং এর দিকে লক্ষ্য করি, প্যাডিং এখানে আমরা দিয়ে নিই প্যাডিং দিলাম 10 পিক্সেল, কি হলো, ভিতরে লেখাটা একটু নিচের দিকে নেমে গেছে। আমার সাম টেক্সট লেখাটাকে একটু কালারফুল করে দিই, যেমন কালার হোয়াইট নিলাম, হোয়াইট, ফন্ট সাইজ একটু বড় করে নিলাম, ফন্ট সাইজ 28 পিক্সেল একটু বড় করে নিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে প্যাডিংটা একটু বাড়াতে থাকি 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে আমার কি দেখাইতেছে, আমার প্যাডিংটা বাড়ার সাথে সাথে হোয়াইটটা বৃদ্ধি পাইতেছে। বর্ডারটা কোথায় কাজ করবে, আমরা যদি এখানে দেখাই বর্ডারের মধ্যে 3টা ভ্যালু, একটা হলো বর্ডারটা কত পিক্সেলের হবে, 1 পিক্সেল, 2 পিক্সেল না কি কত পিক্সেল। আমি এখানে দিলাম 1 পিক্সেল। তারপরে বর্ডারটা স্টাইল কিরকম হবে, সলিড হবে না ডট হবে, আমি এখানে সলিড নিলাম। তারপরে বর্ডার একটা কালার দিলাম #000, ঠিক আছে। সাইড দিয়ে একটা বর্ডার দেখাচ্ছে, আমি বর্ডারটা দিয়ে আরো বড় করে দিই, 1 এর জায়গায় আমি 10 দিয়ে দিলাম, 10 পিক্সেল বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। বর্ডার কাজ করতেছে প্যাডিং এর উপরে, মার্জিনের নিচে, ঠিক আছে। বর্ডার কাজ করতেছে কোথায়, প্যাডিং এর, এই যে আমাদের সবুজ দাগটা হলো প্যাডিং এর উপরে হলো বর্ডারের উপরে কি মার্জিনের উপরে কি আছে, আর একটা নীল রঙের, এটা কি আউটলাইন কোথায় কাজ করে, মার্জিনেরও বাহিরে কাজ করে। পরবর্তী ক্লাসে হাজির হয়েছি আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আমাদের সাথে।